আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের ভেতরে এমন এক সভ্যতার জন্ম হয়েছিল যারা হাজার হাজার বছর আগে এমন সব কাজ করেছিল যেগুলো আজও মডার্ন সায়েন্সকে অবাক করে দেয়। তারা বিশাল বিশাল শহর তৈরি করেছিল। তাদের তৈরি পাহাড় সমান পিরামিডগুলো এখনও জঙ্গলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা এমন নিখুঁত ক্যালেন্ডার বানিয়েছিল যেটা মডার্ন অ্যাস্ট্রোনমির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। তারা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করত, আকাশের তারা দেখে সময় গণনা করত। ইভেন তাদের অ্যাস্ট্রোনমি এতটাই অ্যাডভান্স ছিল যে তারা আগে থেকেই প্রেডিক্ট করতে পারত কবে চন্দ্রগ্রহণ হবে, কবে সূর্যগ্রহণ হবে। এমনকি তারা একটি রাইটিং সিস্টেমও আবিষ্কার করেছিল, যেটা ছিল গোটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে অ্যাডভান্সড লিখন পদ্ধতিগুলোর একটা। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার কি জানেন? এই সভ্যতা হঠাৎ করেই উধাও হয়ে যায়। বিশাল বিশাল শহর ফাঁকা হয়ে যায়, হাজার হাজার মানুষ যেন হাওয়ায় মিলিয়ে যায়, আর ধীরে ধীরে জঙ্গল সবকিছু গ্রাস করে ফেলে। এমনকি শত শত বছর ধরে পৃথিবীর আধুনিক মানুষ ভুলেই গিয়েছিল যে জঙ্গলের ভেতরে একটা সময় এত পাওয়ারফুল একটা সিভিলাইজেশন ছিল। আর এটা হলো মায়া সভ্যতা। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজকের এই ভিডিওতে আমরা মায়া সভ্যতার এমন সমস্ত রহস্য আপনাদের সামনে তুলে ধরব। তাদের বিশাল বিশাল পিরামিড, ভয়ঙ্কর হিউম্যান স্যাক্রিফাইস, অদ্ভুত অ্যাস্ট্রোনমি, যেগুলোর উত্তর আজও সায়েন্স দিতে পারেনি। তো এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, অবশ্যই যান, গিয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন এবং হোয়াটসঅ্যাপে জয়েন করুন। মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে সেন্ট্রাল আমেরিকার যে রিজনটা রয়েছে সেটাকে বুঝতে হবে। বর্তমান মেক্সিকোর দক্ষিণ অংশ, গুয়েতেমালা, বেলাইজ, হন্ডুরাস, এল সালভাডোরের বিশাল এলাকা জুড়ে ছড়িয়েছিল এই রহস্যময় সভ্যতা। আর সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে এই পুরো অঞ্চলটাই ঘন রেইন ফরেস্টে ঢাকা ছিল। মানে আজ থেকে প্রায় ২-৩ হাজার বছর আগে, যেখানে পৃথিবীর বহু জায়গায় তখনও পর্যন্ত সভ্যতার উন্মেষ হয়নি, তখন মধ্য আমেরিকার গভীর জঙ্গলের মধ্যে মায়ারা বিশাল বিশাল স্টোন সিটি তৈরি করেছিল। তবে এই মায়া সভ্যতা কোনো একটা একক রাজত্ব ছিল না। মায়া সিভিলাইজেশন আসলে অসংখ্য ছোট ছোট সাম্রাজ্য নিয়ে, রাজ্য নিয়ে গঠিত হয়েছিল। মায়া সভ্যতার সবচেয়ে বড় শহরগুলো ছিল টিকাল, প্যালেনকোয়ে, কোপান, কালাকমুল, চিচেন ইৎজা। আর এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা রাজত্ব ছিল। প্রত্যেকটা শহরের নিজস্ব শাসক ছিল, সৈন্য ছিল, নিজস্ব কালচার, এমনকি এদের মধ্যে শত্রুতাও ছিল। একটা শহর অন্য একটা শহরের অ্যালাই মানে বন্ধু হতে পারত, আবার অনেক সময় শহরগুলো একে অপরের সাথে শত্রুতায় জড়িয়ে পড়ত। বলতে পারেন অনেকটা ওই প্রাচীন গ্রিস সিটির স্টেট সিস্টেমের মতো। এই কারণেই মায়াদের ইতিহাস ভীষণই কমপ্লেক্স এবং ড্রামেটিক। তাই এই সিভিলাইজেশনের ইতিহাস ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে ইতিহাসে অনেকটা পিছিয়ে যেতে হবে। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় ২,০০০ খ্রিস্টপূর্ব থেকেই এই অঞ্চলে ধীরে ধীরে মায়া সংস্কৃতি গড়ে উঠেছিল। তবে শুরুতেই কিন্তু তারা কোনো বড় এম্পায়ার তৈরি করেনি। তারা ছোট ছোট গ্রামে বসবাস করত। এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত। তারা জঙ্গলের ভেতরের জমি পরিষ্কার করে এখানে চাষাবাদ করত। এবার আমাদের যেমন সবথেকে গুরুত্বপূর্ণ ফসল কি, ধান এবং গম, তেমনি মায়াদের সবথেকে গুরুত্বপূর্ণ ফসল ছিল মেইজ মানে ভুট্টা। আর এই ভুট্টা ছিল মায়াদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তাদের খাবার, অর্থনীতি, ধর্ম এই সব কিছু ভুট্টাকে ঘিরেই তৈরি হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার কি জানেন? মায়ারা মনে করত তাদের দেবতারা এই ভুট্টা দিয়েই মানুষের শরীর তৈরি করেছিল। তাই ভুট্টাকে তারা শুধুমাত্র একটা ফসল হিসাবে দেখত না, তারা এটাকে একটা পবিত্র জিনিস হিসাবে দেখত। এবার এখানে একটা বড় প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় আসবে যে এই ঘন জঙ্গলের মধ্যে, যেখানে আজকের দিনে কোনো মডার্ন লোকজন বসবাস করতে পারবে না, সেখানে তারা এত বড় একটা সিভিলাইজেশন কি করে তৈরি করলো? কারণ জঙ্গলের ভেতরে তো বেশিরভাগ জায়গায় অনুর্বর, তারা চাষাবাদ কি করে করলো? আসলে মায়ারা এই জঙ্গলের ভিতরে চাষাবাদ করার জন্য এক অদ্ভুত পদ্ধতি ব্যবহার করেছিল। জঙ্গলের ভেতরে যেখানে পাহাড়ি এলাকা ছিল সেখানে তারা ট্রেস ফার্মিং করত, মানে পাহাড়ের ধাপ কেটে কেটে চাষের জমি তৈরি করত, যাতে বৃষ্টি হলে জল সমস্ত মাটি ধুয়ে নিয়ে যেতে না পারে। আবার ধরুন জঙ্গলের মধ্যে যে সমস্ত জায়গায় জলাভূমি ছিল সেখানে তারা জল সরিয়ে ফেলে ওই জায়গাগুলোকে ভরাট করত।
এতে সহজেই জমিতে ফসল ফলানো যেত। আর শুধুমাত্র এইটুকুই নয়, মায়ারা এই জঙ্গলের মধ্যেই বিশাল বিশাল জলের রিজার্ভার তৈরি করেছিল। সে সময় এই এলাকায় আজকের মতো এত বৃষ্টিপাত হতো না, তাই তারা আগে ভাগেই জল জমিয়ে রাখত, যাতে খরার সময়ও মানুষ চাষাবাদ করতে পারে। আর এখানেই মায়া সভ্যতার একটা অদ্ভুত দিক লক্ষ্য করা যায়। তারা জঙ্গলের মধ্যে শুধু বেঁচে থাকেনি, বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী পুরো জঙ্গলটাকে তারা বদলে ফেলেছিল। এভাবেই ধীরে ধীরে তাদের ছোট ছোট গ্রামগুলো বিশাল বিশাল শহরে পরিণত হতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটা ছিল টিকাল। বর্তমানে গুয়েতেমালা দেশের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই এনশিয়েন্ট সিটি একটা সময় মায়া সিভিলাইজেশনের অন্যতম শক্তিশালী শহর ছিল। অনেক ইতিহাসবিদরা মনে করেন এই শহরে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ বসবাস করত। আরও অবাক করার বিষয় হচ্ছে, এই মানুষগুলো ঘন জঙ্গলের ভেতরেই পাথর দিয়ে বিশাল বিশাল পিরামিডের মতো স্ট্রাকচার তৈরি করেছিল, যেগুলোর মধ্যে কিছু কিছু পিরামিড এতটাই উঁচু ছিল যে জঙ্গলের গাছপালা ভেদ করে একেবারে উপর পর্যন্ত উঠে যেত। দূর থেকে দেখলে মনে হতো যেন গাছের সমুদ্রের মাঝখান থেকে এক টুকরো পাহাড় উঁকি মারছে। মায়ারা এই পিরামিডগুলো তৈরির জন্য জ্যোতিষশাস্ত্রের এক অদ্ভুত জ্ঞানকে ব্যবহার করেছিল। তাদের অ্যাস্ট্রোনমি এতটাই অ্যাডভান্স ছিল যে তারা শুক্র গ্রহের মুভমেন্ট একেবারে নির্ভুলভাবে ট্র্যাক করতে পারত। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কখন হতে পারত সেটা তারা প্রেডিক্ট করতে পারত। মায়াদের ক্যালেন্ডার সিস্টেম এতটাই উন্নত ছিল যে মডার্ন সায়েন্টিস্টরা আজও এগুলো দেখে হতবাক হয়ে যান। এবার এখানে মায়া ক্যালেন্ডারের ব্যাপারে আপনাদেরকে একটু বলে দেই। আমাদের বাঙালিদের কাছে আজকে যেমন ধরুন দুটো ক্যালেন্ডার, একটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার আর একটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারকে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের পুজো পার্বণ এগুলোকে ট্র্যাক করার জন্য, আর ইংরেজি ক্যালেন্ডারকে আমরা ব্যবহার করি মডার্ন সিভিলাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মায়ারা মোট 3 ধরনের ক্যালেন্ডার ব্যবহার করত: জোলকিন, হাব আর লং কাউন্ট ক্যালেন্ডার। প্রথমে বলে দিই জোলকিন ক্যালেন্ডারের ব্যাপারে। এটা ছিল মায়াদের ধর্মীয় ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে মোট 260 দিন ছিল। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বছর তো 365 দিনে হয়, তাহলে এই ক্যালেন্ডারে 260 দিন কেন? কিন্তু বিষয়টা হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর আজও ইতিহাসবিদরা দিতে পারেননি, তবে তারা বেশ কিছু ধারণা করেন। অনেকে মনে করেন যে এটা মানুষের প্রেগন্যান্সি সাইকেলের সাথে সম্পর্কিত, আবার কেউ বলেন এটা চাষাবাদ বা অ্যাস্ট্রোনমি অবজার্ভ করে তৈরি করা হয়েছিল। মেইনলি দুটো সাইকেল মিলিয়ে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল। মায়া সভ্যতার ধর্মগুরুরা ধর্মীয় উৎসব, যুদ্ধ করার সময়, রাজার রাজ্যাভিষেকের সময়, এমনকি একটি শিশুর ভবিষ্যৎ গণনা করার জন্য এই ক্যালেন্ডার ব্যবহার করত। দ্বিতীয় ক্যালেন্ডারটা হচ্ছে হাব ক্যালেন্ডার। এটা ছিল মায়াদের সোলার ক্যালেন্ডার, মানে সূর্যের মুভমেন্টের উপর ভিত্তি করে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল। আর এতে ছিল মোট 365 দিন। আর শুনতে নিশ্চয়ই আপনার এবার মডার্ন ক্যালেন্ডারের মতো লাগছে, তাই না? কিন্তু এই ক্যালেন্ডার একটু ডিফারেন্ট। এই হাব ক্যালেন্ডারে মোট 18টা মাস ছিল, আর প্রত্যেকটা মাসে ছিল 20 দিন। সেই হিসাবে তাদের ক্যালেন্ডারে ছিল মোট 360 দিন। তারপর তারা আবার এক্সট্রা 5 দিন করে যোগ করা হতো, যেগুলোকে বলা হতো ওয়াইব। আর মায়ারা এই ওয়াইব দিনগুলোকে খুবই অশুভ মনে করত। তারা বছরের এই 5 দিনে নিজেদের ঘর থেকে খুবই কম বের হতো। ইভেন কোনো শুভ কাজও তারা এই সময় করত না। তবে মায়া ক্যালেন্ডারের সবচেয়ে ফেমাস পার্ট হলো লং কাউন্ট ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারকে তারা ব্যবহার করত বিশাল বিশাল সময়ের হিসাব করার জন্য। কারণ মায়ারা শুধুমাত্র দিন বা মাসের হিসাব করত না, তারা কয়েকশো বা কয়েক হাজার বছরের হিসাব রাখতে চাইত। তারা টাইম মেজার করার জন্য একটা ইউনিট ব্যবহার করত। তারা 1 দিনকে বলতো 1 কিন, আর 20 কিনে হতো 1 ইউনাল, 18 ইউনালে হতো 1 টুন, 20 টুনে হতো 1 কার্টুন, আর 20 কার্টুনে হতো 1 বাকটুন। আর এই 1 বাকটুন মানে প্রায় 400 বছরের কাছাকাছি সময়। এভাবে তারা কয়েক হাজার হাজার বছরের টাইমলাইন হিসাব করতে পারত। আর এখান থেকেই আসে সেই ফেমাস 2012 সালের গল্প, যখন সবাই বলেছিল যে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসলে মায়াদের তৈরি লং কাউন্ট ক্যালেন্ডার অনুযায়ী 13তম বাকটুন শেষ হয়েছিল 21শে ডিসেম্বর 2012-তে। এই সময় গোটা ইন্টারনেট জুড়ে একটা কনস্পিরেসি থিওরি ছড়িয়েছিল এবং বলা হয়েছিল যে মায়া ক্যালেন্ডার যেহেতু 2012 সালে শেষ হয়ে যাচ্ছে, তার মানে পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে। আর এটা নিয়ে সে সময় একটা মুভিও তৈরি হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন সেই মুভিটা। আসলে কিন্তু এই পুরো ব্যাপারটা একটা কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। 2012 সালে আসলে মায়া ক্যালেন্ডারের একটা সাইকেল শেষ হয়েছিল, অনেকটা আমাদের ওই ক্যালেন্ডারে 31শে ডিসেম্বরের পর নতুন বছর যেভাবে শুরু হয় সেই রকম। এবার প্রশ্ন হচ্ছে, মায়ারা এত অ্যাডভান্স ক্যালেন্ডার কিভাবে তৈরি করলো? তো বলে দেই, মায়ারা এই ক্যালেন্ডার তৈরি করেছিল তাদের জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে। যেমন তারা শুক্র গ্রহকে মনে করত
যুদ্ধ আর ডিভাইন পাওয়ারের প্রতীক। আর তারা এই চাঁদ, সূর্য, বিভিন্ন গ্রহকে তাদের ডেইলি লাইফের সাথে যুক্ত করে দিয়েছিল। যেমন ধরুন, তারা পিরামিড এমনভাবে তৈরি করেছিল যাতে নির্দিষ্ট দিনে সূর্যের আলো এক্স্যাক্টলি একই অ্যাঙ্গেলে পড়ে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই মায়া সভ্যতার লোকেরা শূন্যের কনসেপ্ট ব্যবহার করত। এনশিয়েন্ট ওয়ার্ল্ডের খুবই কম সভ্যতা ইন্ডিপেন্ডেন্টলি জিরোর কনসেপ্ট এনেছিল। এই ম্যাথমেটিক্যাল নলেজ ছাড়া এত কমপ্লেক্স ক্যালেন্ডার সিস্টেম তৈরি করা প্রায় অসম্ভব ছিল। তবে এগুলো ছাড়াও মায়াদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল তাদের ধর্ম। মায়াদের কাছে ধর্ম শুধুমাত্র বিশ্বাসের বিষয় ছিল না, তাদের পুরো সমাজটাই ধর্মকে ঘিরে চলত। মায়ারা বিশ্বাস করত তাদের দেবতারা খুশি থাকলে পৃথিবী ঠিকঠাকভাবে চলবে, বৃষ্টি উঠবে, ফসল ফলবে, সূর্য উঠবে। কিন্তু দেবতারা রেগে গেলে পৃথিবীতে খরা, দুর্ভিক্ষ আর ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। তাই মায়াদের অনেক দেবদেবী ছিল। কেউ বৃষ্টির দেবতা, কেউ সূর্যের দেবতা, এমনকি ভুট্টারও দেবতা। তারা জিবালবা নামে একজন আন্ডারওয়ার্ল্ড দেবতাকেও বিশ্বাস করত এবং ভীষণ ভয় পেত। মায়ারা মনে করত দেবতারা তাদের নিজেদের রক্ত দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, তাই মানুষকেও দেবতার জন্য রক্ত দিতে হবে। এই কারণে মায়া সিভিলাইজেশনে মানুষ বলি দেওয়া খুবই কমন একটা ব্যাপার ছিল। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটা মায়াদের জন্য অত্যন্ত পবিত্র একটা রিচুয়াল ছিল। অনেক সময় যুদ্ধবন্দীদের ধরে আনা হতো শুধুমাত্র বলি দেওয়ার জন্য, কারণ তারা বিশ্বাস করত একজন শক্তিশালী যোদ্ধাকে বলি দিলে দেবতারা বেশি খুশি হবে। আবার রাজা রানীরাও কখনো কখনো নিজের শরীর কেটে রক্ত দিতেন। এতে তারা মনে করত যে দেবতাদের সাথে তাদের একটা সরাসরি কানেকশন তৈরি হয়। এবার এই যে মায়াদের বড় বড় পিরামিডগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু মিশরের পিরামিডের মতো কোনো রাজা বা রানীর সমাধি ছিল না। এগুলো ছিল তাদের এক একটা মন্দির। এই পিরামিডগুলোর উপরে তারা একটা করে মন্দিরের মতো স্ট্রাকচার তৈরি করত। আর যখন কোনো মানুষকে তারা বলি দিত, চারিদিকে আগুন জ্বলত, পুরোহিতরা মন্ত্র পড়ত, আর নিচে হাজার হাজার মানুষ সেই পিরামিডের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থেকে সেই অনুষ্ঠান দেখত। কিছু কিছু ক্ষেত্রে মানুষের বুক কেটে হৃৎপিণ্ড বের করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। এই জিনিসগুলো শুনতে ভীষণই ডিস্টার্বিং ফিল হয়, কিন্তু এগুলোই মায়া সিভিলাইজেশনের একটা কালচার ছিল। এই পিরামিডগুলোতে মোট ৩৬৫টি সিঁড়ি ছিল। আজ যদি আপনি মেক্সিকোর চিচেন ইটজাতে যান, তাহলে দূর থেকে আপনি এই বিশাল পিরামিডগুলোকে দেখতে পারবেন। এগুলোর ভেতরেও কিন্তু তারা বিজ্ঞানের ব্যবহার করেছে। পিরামিডে মোট ৩৬৫টি সিঁড়ি রয়েছে, যা বছরের ৩৬৫ দিনের প্রতীক মনে করা হয়। ইভেন সবচেয়ে অবাক করার বিষয় ঘটে বছরে দুবার, যে দিনগুলোতে দিন এবং রাত প্রায় সমান হয়। আর এই সময় সূর্যের আলো এমনভাবে পিরামিডের সিঁড়িতে পড়ে যে দেখলে মনে হয় একটা বিশাল বড় সাপ ধীরে ধীরে নিচের দিকে নামছে। মানে ভাবুন, আজ থেকে কয়েক হাজার বছর আগে এমন একটা আর্কিটেকচার তৈরি করেছিল যেটার মাধ্যমে তারা তাদের দেবতা কুকুলকানের প্রতীক এই পিরামিডের মধ্যে তুলে ধরেছিল। কিন্তু এত অ্যাডভান্স সিভিলাইজেশন হওয়া সত্ত্বেও মায়াদের জীবন কিন্তু শান্তিপূর্ণ ছিল না। বরং মায়া সিটি স্টেটগুলোর মধ্যে প্রায় যুদ্ধ হতো। ক্ষমতা, রাজত্ব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য এক একটা শহর আরেকটা শহরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। কখনো কখনো পুরো রাজবংশই ধ্বংস হয়ে যেত। আসলে সভ্যতা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর মনে হয়, এর ভেতরটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। তাহলে এত উন্নত একটা সভ্যতা কিভাবে হারিয়ে গেল? এখানে বসবাস করা লক্ষ লক্ষ মানুষেরা কোথায় গেল? দেখুন, মায়া সিভিলাইজেশন কিন্তু একদিনে ধ্বংস হয়নি, বরং ধীরে ধীরে তাদের শহরগুলো খালি হয়ে যেতে শুরু করে। প্রায় ৮০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দের দিকে সাউদার্ন লোল্যান্ড অঞ্চলের অসংখ্য মায়া সিটি খালি হয়ে যায়। টিকাল, কোপান, প্যালেনকুই, কালাকমুল এই শহরগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। আর তারপর ধীরে ধীরে রেইন ফরেস্ট পুরো এলাকাটাকে গিলে ফেলতে শুরু করে। রাস্তা মাটির নিচে চাপা পড়ে যায়, পিরামিডগুলো জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরবর্তীকালে ইউরোপিয়ান এক্সপ্লোরার এবং আর্কিওলজিস্টরা যখন এই জঙ্গলে পৌঁছায়, তারা এই জঙ্গলের নিচে চাপা পড়ে থাকা একটা প্রাচীন শহরকে ডিসকভার করে। তবে সভ্যতা হারিয়ে যাওয়া নিয়ে অনেক কিছু থিওরি দেওয়া হয়। অনেকে মনে করেন সম্ভবত মায়া সিটির পপুলেশন এতটাই বেড়ে গিয়েছিল যে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। চাষের জমি তৈরিতে তারা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলেছিল, যে কারণে মাটির ক্ষয় হতে শুরু করে, জমির উর্বরতা কমে যায়, ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। কিছু রিসার্চ অনুযায়ী সেন্ট্রাল আমেরিকার রিজনে একটা সময় ভয়ঙ্কর খরা হয়েছিল। বহু বছর ধরে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। ভাবুন একবার, যে সিভিলাইজেশনটা পুরোপুরি বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিল, সেখানে যদি বছরের পর বছর ধরে বৃষ্টি না হয়, তাহলে সেখানে কি হিউজ লেভেলের
খাদ্য সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ হবে, আর সম্ভবত এটাই হয়েছিল। পরবর্তীকালে যখন স্প্যানিশরা সেন্ট্রাল আমেরিকাতে আসে, তখন মায়া রিজিয়নের সিচুয়েশন আরও অদ্ভুতভাবে বদলে যায়। ইউরোপীয়দের আনা রোগ, ব্যাধি, যুদ্ধ, কলোনাইজেশন বহু মায়াদের জীবন কেড়ে নেয়। মায়াদের অনেক প্রাচীন পুঁথি ধ্বংস হয়ে যায়, বিশেষ করে মায়াদের মায়া কোডেক্স। এবার এই কোডেক্সের ব্যাপারে আপনাদেরকে একটু বলি। মায়ারা পেপারের মতো মেটেরিয়ালের উপরে নিজেদের বই লিখত। সেখানে অ্যাস্ট্রোনমি, হিস্ট্রি, রিলিজিয়ান, ম্যাথামেটিক্স এ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখত। কিন্তু স্প্যানিশ ধর্মগুরুরা এগুলোকে শয়তানের জিনিস মনে করে এগুলোকে পুড়িয়ে ফেলে। হাজার হাজার বছরের জ্ঞান নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। আজ মাত্র কয়েকটাই অরিজিনাল কোডেক্স রয়েছে। ভাবুন একবার, এই বইগুলো যদি সার্ভাইভ করত, তাহলে আমরা মায়া সিভিলাইজেশনের সম্বন্ধে কত কিছু জানতে পারতাম। তবে সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে, এই মায়া সভ্যতার লোকেরা কিন্তু আজও পুরোপুরি হারিয়ে যায়নি। সিভিলাইজেশন কোল্যাপস করলেও মায়াদের বেশ কিছু মানুষেরা টিকে ছিল। আজও মেক্সিকো, গুয়েতেমালা, সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মায়া সভ্যতার উত্তরাধিকারীরা বসবাস করে। তাদের ভাষা, কালচার, ট্র্যাডিশন এর বহু অংশ আজও জীবিত। মায়া সভ্যতা আজকের আমাদের সমাজের জন্য একটা আয়নার মতো কাজ করে। এদের উত্থান আমাদেরকে ইন্সপায়ার করে, আবার তাদের কোল্যাপসও আমাদের সতর্ক করে। আজও আমরা পৃথিবীতে নির্বিচারে গাছ কাটছি। ক্লাইমেট চেঞ্জ, জলের ক্রাইসিস, এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই মডার্ন সিভিলাইজেশনকে ধ্বংস করে দিতে পারে। মায়াদের ব্যাপারে তো আপনাদেরকে বললাম, কিন্তু আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলের ভেতরে কি রহস্য লুকিয়ে রয়েছে? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। এরকম ধরনের আরও ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এটা আমাদেরকে ইন্সপায়ার করে এরকম ধরনের ভিডিও আরও বানাতে। আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।